ওকে, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আহ আশা করি সকলেই ভালো আছো, সুন্দর সুস্থ আছো। তো আমাকে একটু জানাবা যে আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আহ ওকে, তো আশা করি কথাবার্তা সবকিছু ঠিকঠাক আছে এবং শুনতে পাচ্ছো, সবকিছু ওকে আছে। সবাই একটু জয়েন করো। আমাদের আজকে বাংলা ক্লাস হবে এবং খুবই চমৎকার। আমরা আজকে ইনশাল্লাহ ক্লাস করব। এর আগে তোমাদের সম্ভবত 2-3টা বাংলা ক্লাস হয়েছে, তোমাদের মাহিম ভাই নিয়েছে। তো আজকে আমার সাথে তোমাদের প্রথম বাংলা ক্লাস ইনশাল্লাহ। আমরা আজকের ক্লাসে চেষ্টা করব অত্যন্ত চমৎকার ভাবে প্রত্যেকটা বিষয় ধরে 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 পড়ার জন্য। আহ ঠিক আছে ভাইয়া, লাস্ট এইচএসসি বাংলা সেকেন্ড পেপার এক্সামের আগের দিন লাইভ ক্লাস করছি ভাইয়ার। আচ্ছা, গুড। ঠিক আছে, তো সবাই একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও যাতে করে সবাই আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। আজকে আমাদের প্রথম বাংলা ক্লাস। আমরা আজকে আলোচনা করব পদ প্রকরণ এই অধ্যায়টা নিয়ে। এই অধ্যায়টা আমরা এইচএসসি তেও পড়ে আসছি। এই অধ্যায়টা আমরা যখন এইচএসসি তে পড়ছি তখন এটার নাম ছিল ব্যাকরণিক শব্দ শ্রেণী। ব্যাকরণিক শব্দ শ্রেণীকে আজকে আমরা পদ প্রকরণ নামে চিনবো। তো যেটা ব্যাকরণিক শব্দ শ্রেণী সেটাই আমাদের অ্যাডমিশনে আমরা সেটাকে পড়ি পদ প্রকরণ। কথা বুঝতে পারছো? তো এই টপিকটা কি তোমাদেরকে আগে পড়ানো হয়েছে কিনা আমাকে সেটাও একটু জানাও। ওকে, তাহলে হোপফুলি সবকিছু ঠিকঠাক আছে। আমরা তাহলে আস্তে ধীরে আমাদের ক্লাসের দিকেও চলে যেতে পারি। আমাদের আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের আজকের ক্লাস করব। আমি প্রত্যেকটা কনসেপ্ট তোমাদেরকে একদম মানে ধরে ধরে বোঝানোর জন্য চেষ্টা করব। তোমরা যদি আমার সাথে যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকো তাহলে ইনশাল্লাহ এই টপিকটা বুঝতে পারবা এবং অনেকগুলো কোশ্চেন আমরা আজকের ক্লাসে আমরা সলভ করব। ঠিক আছে? অনেকদিন পর ভাইয়ের ক্লাস, হ্যাঁ অনেকদিন পরে ক্লাস। ঠিক আছে, তোমাদের উপস্থিতি এত খারাপ কেন? এই অবস্থা কেন? এত কম স্টুডেন্ট বাংলা ক্লাস করে? এত কম স্টুডেন্ট কি বাংলা ক্লাস করে তোমাদের? আচ্ছা, তাহলে চলো, প্রথম কথা হচ্ছে খাতা কলম রাখতে হবে। খাতা কলম সবার কাছে থাকতে হবে। আর যাদের কাছে বাংলাবাজ বই আছে, আমাদের বাংলাবাজ বই কাদের কাছে আছে? যারা বাংলা পড়ো তাদের কাছে, সবার কাছে তো বাংলাবাজ বই থাকার কথা। তো যাদের কাছে বাংলাবাজ বই আছে তারা বাংলাবাজ বই নিয়ে বসো, আর যাদের কাছে নাই তারা খাতা কলম নিয়ে বসে যাও। কেননা আমি যেভাবে পড়াবো সবকিছু বাংলাবাজ বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। আর যেগুলো পড়াবো না, মানে আর যাদের কাছে বই নাই তারা খাতা কলমে ওই জিনিসগুলো সেম ভাবে নোট করে না। ঠিক আছে ভাই, বাংলার জন্য কোন বই ভালো হবে? অবশ্যই বাংলাবাজ বই ভালো হবে। কেননা আমরা যেভাবে পড়াই, আমি যেভাবে পড়াবো একদম সবকিছু এরকম ডিটেলসে পাবা বাংলাবাজ বইতে। এছাড়া আরো অনেকগুলো তোমার ভার্সিটি কোশ্চেন, হিউজ ভার্সিটি কোশ্চেন আমাদের বইতে দেওয়া আছে নিজে প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আমাদের আজকের ক্লাসে আলোচনা করব আমরা কি নিয়ে? আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব পদ প্রকরণে। তো প্রথমেই আমাদেরকে একটুখানি জানতে হবে যে এই যে পদ, এই পদ আসলে কি? পদ মনে রাখবা, প্রথমত পদের দুইটা সংজ্ঞা। একটা বাক্যে ব্যবহৃত শব্দ পদ। বাক্যে ব্যবহৃত শব্দ, বাক্যে ব্যবহৃত শব্দকে কি বলে? বাক্যে ব্যবহৃত শব্দকে বলা হয় পদ। এটা প্রথম সংজ্ঞা। এরপর বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ। বিভক্তিযুক্ত শব্দ এটাও পদ, বুঝছো? ধরো আমি একটা বাক্য লিখলাম। এই বাক্যটা তুমি যদি দেখো, ধরো আমি বললাম রহিম ভালো ছেলে। রহিম ভালো ছেলে। তাহলে খেয়াল করে দেখো, এই যে রহিম ভালো ছেলে, এখানে দেখো রহিম এটাও একটা পদ, ভালো এটাও পদ, ছেলে এটাও পদ। অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ এক একটি পদ। ভাইয়া বইটা কিভাবে সংগ্রহ করব? বইটা সংগ্রহ করবে ইভেন বাংলাবাজ বইটা একদম রিটেন সহ দেওয়া আছে। ফেসবুকে আমাদের যে তানবির স্যার পেজ আছে, ওই তানবির স্যার পেজ থেকে বইটা অর্ডার দিবে। স্টেট ফার্স্টে বইটা একদম তোমার ঘরে চলে যাবে, বুঝছো? তানবির স্যার পেজ থেকে বইটা অর্ডার দিও, তাহলেই হবে। তানবির স্যার পেজ থেকে বইটা অর্ডার দিয়ে দিও। আচ্ছা, তো এইবার আসো আমরা একটু দেখি। তাহলে প্রথম কথা বুঝতে পারছো যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ পদ। আবার বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ। তাহলে বিভক্তিযুক্ত শব্দটা কি এটা একটু বুঝতে হবে। বিভক্তিযুক্ত শব্দ কি একটু খেয়াল করে দেখো। ধরো আমি যদি বলি যে রহিমকে, এই যে দেখো রহিম এটা মূল শব্দ,
এটার সাথে কে বিভক্তি যুক্ত করলাম, এই যে দেখো এটার সাথে যে কে বিভক্তি যুক্ত করলাম এটাকে বলে এটা হচ্ছে বিভক্তি। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। বাক্যে ব্যবহৃত শব্দকে বলো পদ, আর বিভক্তিযুক্ত শব্দকে বলে কি পদ। বুঝতে পারছো? বাক্যে ব্যবহৃত শব্দকে বলা হয় পদ, আবার বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ। ওকে, আচ্ছা এখন ভাইয়া আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা এখন আলোচনা করব বিশেষ্য পদ নিয়ে। বিশেষ্য পদ মানে কি বলতো? বিশেষ্য পদ মানে হচ্ছে, হ্যাঁ, 660 টাকা বইয়ের দাম। তো বিশেষ্য পদ মানে হচ্ছে যেটা দ্বারা কোনো কিছু নাম বোঝায়। এখন এই বিশেষ্য পদ এটা 4 ধরনের হয়। নাম্বার 1, একটু ভালো করে খেয়াল করো। 1 নাম্বার নামবাচক বিশেষ্য। নামবাচক বিশেষ্য কি? যেটা দ্বারা কোনো কিছু নামকে বোঝায়, কোনো কিছুর একক নামকে বোঝায়। যেমন খেয়াল করো, আমি যদি বলি নজরুল, তাহলে দেখো নজরুল কিন্তু একটা ব্যক্তির নাম। হ্যাঁ, আবার যদি বলি পদ্মা, পদ্মা কিন্তু একটা নদীর নির্দিষ্ট নাম। এই যে নির্দিষ্ট নামকে বলা হয় নামবাচক বিশেষ্য। আমি এখানে শুধু নাম দিলাম, দ্যাটস মিন বুঝাচ্ছে নামবাচক বিশেষ্য। এরপর খেয়াল করে দেখো, আমি যদি বলি হিমালয়, তাহলে দেখো হিমালয় শুধু একটা পর্বতের নাম, এই জন্য হিমালয়টা কি? নামবাচক বিশেষ্য। আবার খেয়াল করে দেখো 2 নাম্বার হইতে পারে জাতিবাচক বিশেষ্য। আচ্ছা, জাতিবাচক বিশেষ্য কি? যেটা দ্বারা পুরো জাতিকে বুঝায়। যেমন খেয়াল করো মানুষ, মানুষ দ্বারা কিন্তু সব মানুষকে বুঝায়। নদী, নদী দ্বারা কিন্তু সব নদীকে বুঝায়। এরপর দেখো পর্বত, পর্বত দ্বারা কিন্তু সব পর্বতকে বুঝায়। দেশ, দেশ দ্বারা সব দেশকে একসাথে বুঝায়। এটাকে বলে, এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য, যেটাকে ইংরেজিতে তোমরা বলো কমন নাউন। কি বলো? কমন নাউন। এরপর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য কি? যেটা দ্বারা বস্তুকে বুঝায়। যেমন পানি, কাগজ, ইট, বুঝছো, বালু, পাথর, কাঠ, এগুলো হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এটা খুব সহজ। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে বলো তো ভাই, সমষ্টিবাচক বিশেষ্যকে ইংরেজিতে কি বলে? কালেকটিভ নাউন। কি বলে বলো? কালেকটিভ নাউন। সমষ্টিবাচক বিশেষ্যকে ইংরেজিতে কি বলে? কালেকটিভ নাউন। তাহলে আসো আমরা এরকম কিছু সমষ্টিবাচক বিশেষ্য দেখি। খেয়াল করো, যেমন হতে পারে বহর, যেমন হতে পারে মিছিল, মিছিল, ঠিক আছে, যেমন হইতে পারে কি জনতা, যেমন হতে পারে সভা, সমিতি, ঝাঁক, এইগুলোকে বলে, এগুলো হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। বলো ভাইয়া বুঝতে পারছো কিনা? সমষ্টিবাচক বিশেষ্য বুঝতে পারছো কিনা? সমষ্টিবাচক, জি, এই ইউনিটের জন্য একদম সব ডিটেলস যা আছে সবই আছে। আচ্ছা, তোমরা একটু পড়াতে একটু মনোযোগ দাও, দেখো বুঝছো কিনা। এখন ভাইয়া তোমার কাছে মনে হইতে পারে যে ভাইয়া আপনি যে এখানে জাতিবাচক বুঝালেন, জাতিবাচক আর সমষ্টিবাচকের ভিতর পার্থক্য কি? মনে রাখবা, জাতিবাচক এটা সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে। এটা একবচনও হইতে পারে, এটা বহুবচনও হইতে পারে। খেয়াল করো, এটা একবচনও হইতে পারে, এটা বহুবচনও হইতে পারে। যেমন খেয়াল করো, মানুষ, আমি যদি বলি মানুষ এসেছে, তার মানে একজন মানুষ হইতে পারে, অনেক মানুষ হইতে পারে। নদী, আমি বললাম যে আমাদের গ্রামে নদী আছে, এখন একটা নদী হইতে পারে, অনেকগুলো নদী আমাদের গ্রামে থাকতে পারে। তাহলে দেখা একবচনও বোঝায়, বহুবচনও বোঝায়। কিন্তু মনে রাখবা, সমষ্টিবাচক বিশেষ্য কখনোই একবচন হয় না। এটা সব সময় কি হবে বলো ভাইয়া? এটা সব সময় বহুবচন হবে। তাহলে খেয়াল করো, সমষ্টিবাচক বিশেষ্য সর্বদা কি? বহুবচন। সমষ্টিবাচক বিশেষ্য সর্বদা বহুবচন। অনেক সময় আমাদের জাতিবাচকের সাথে সমষ্টিবাচকের একটা প্যাচ লাগে, সেই প্যাচটা আমরা ক্লিয়ার করে ফেললাম। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? বলো, নামবাচক, জাতিবাচক, এরপর হচ্ছে কি নামবাচক, জাতিবাচক, তারপর হচ্ছে বস্তুবাচক, এরপর হচ্ছে সমষ্টিবাচক। নামবাচক, জাতিবাচক, বস্তুবাচক, সমষ্টিবাচক। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া? কনসেপ্টটা কি বোঝা গেছে? নামবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য। এরপর আসো আরো 2টা বিশেষ্য আছে। আরো 2টা বিশেষ্য কি? একটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য, বা যেটাকে বলে ভাববাচক বিশেষ্য। ক্রিয়া বিশেষ্য বা ভাববাচক বিশেষ্য। সাধারণত ভাববাচক বিশেষ্যগুলোর শেষে অন থাকে। অন, অন কি থাকে বলতো? অন। যেমন খেয়াল করো, আমরা বলতে পারি গমন, যেমন বলতে পারি শয়ন। আচ্ছা, তোমাদেরকে একটু বুঝাই বেসিকটা। গমন মানে হচ্ছে যাচ্ছে, এই যাচ্ছে ক্রিয়ার ভাববাচক বিশেষ্য হচ্ছে গমন। ঘুমাচ্ছে ক্রিয়ার ভাববাচক বিশেষ্য হচ্ছে শয়ন। দেখছে ক্রিয়ার ভাববাচক বিশেষ্য হচ্ছে কি? দর্শন। বুঝছো? চলছে ক্রিয়ার ভাববাচক বিশেষ্য হচ্ছে চলন। খাচ্ছে ক্রিয়ার ভাববাচক বিশেষ্য হচ্ছে ভোজন। দেখছ? সহজ? বলো সহজ কিনা, বলো সহজ না? এরপর আসো গুণবাচক বিশেষ্য। তাহলে ভাইয়া বলো, গুণবাচক বিশেষ্য কি? গুণের নাম, গুণবাচক বিশেষ্য। মনে রাখবা, গুণবাচক বিশেষ্য সাধারণত এই 4টা প্রত্যয় থাকে। জফালা, ঝ, তা, তয়, ভ, এই 4টা প্রত্যয় থাকে। বুঝছো? গুণবাচক বিশেষ্যের সাথে কি থাকে? এই 4টা প্রত্যয় থাকে। যেমন খেয়াল করো, হইতে পারে যে সৌন্দর্য, দেখো শেষে আছে ঝ। যেমন হইতে পারে
যে তারুণ্য, খেয়াল করো শেষ আছে কি জফালা। যেমন হইতে পারে বীরত্ব, আছে কি তৈভ। যেমন হইতে পারে কার্পণ্য, আছে কি দেখো জফালা, খেয়াল করে দেখো। হইতে পারে সরলতা, এই যে দেখো এগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য। মানে সুন্দর হচ্ছে বিশেষণ, এই সুন্দরের বিশেষ হচ্ছে সৌন্দর্য। তরুণ হচ্ছে বিশেষণ, তরুণের বিশেষ হচ্ছে তারুণ্য। বীর হচ্ছে বিশেষণ, বীরের বিশেষ হচ্ছে বীরত্ব। কৃপণ হচ্ছে বিশেষণ, কৃপণের বিশেষ হচ্ছে কার্পণ্য। সরল হচ্ছে বিশেষণ, সরলের বিশেষ হচ্ছে সরলতা। এবার দেখো তো বিগত সালের কোশ্চেন সলভ করো। যেমন খেয়াল করো, নিচের কোনটি ভাববাচক বিশেষ্য বলো, নিচের কোনটি ভাববাচক বিশেষ্য বলো কি হবে? নিচের কোনটি ভাববাচক বিশেষ্য, আনসার করো। নিচের কোনটি ভাববাচক বিশেষ্য, আনসার করো। নিচের কোনটি ভাববাচক বিশেষ্য, পারবা? নিচের কোনটি ভাববাচক বিশেষ্য, পারবা কিনা বলো। নিচের কোনটি ভাববাচক বিশেষ্য? সুন্দরী হবে না, সুন্দরীও তো বিশেষণ। যেমন আমি বললাম সুন্দরী মেয়ে, তাহলে মেয়ের বিশেষণ কে? সুন্দরী। তো বুঝতেই পারতেছো, এই যে দেখো এটা শয়ন, নয়ন আবার কিন্তু হবে না, নয়ন মানে তো চোখ, এটা তো বিশেষ্য। বুঝতে পারছো? তাহলে উত্তর হচ্ছে কি ডি। আর সৌন্দর্য হচ্ছে গুণবাচক বিশেষ্য। দেখো একদম রিসেন্ট কোশ্চেন, 24-25-এর কোশ্চেন। এরপর রয়েছে ক্রিয়া বিশেষ্যের উদাহরণ। এটা আমাদের মানে ক্রিয়া বিশেষ্যের উদাহরণ কোনটিতে রয়েছে? তো ক্রিয়া বিশেষ্য মানে তো বুঝতে পারতেছো, যাহা ক্রিয়া বিশেষ্য সেটাই হচ্ছে ভাববাচক বিশেষ্য। যাহা ক্রিয়া বিশেষ্য সেটাই হচ্ছে ভাববাচক বিশেষ্য। তাহলে কি আছে? ঢাকা, শনিবার, জনতা, বাহিনী, জুতো। তো বুঝতে পারতেছে একমাত্র ক্রিয়ার ভাব আছে এগুলোতে। প্রত্যয় যুক্ত এগুলোও ভাববাচক বিশেষ্য, যেমন দেখা, পড়া, করা, খাওয়া, যাওয়া, এগুলোও কি ভাববাচক বিশেষ্য। তাহলে উত্তর হচ্ছে কি ডি। আচ্ছা, এরপর আসো আমরা দেখি জাতিবাচক বিশেষ্য নয় কোনটি। তাহলে এখানে খেয়াল করো, জাতিবাচক বিশেষ্য নয়। এই যে পরীক্ষার হলে যে নয়টা লিখছে, এই নয়ের দিকে তোমরা খেয়াল করো না। পরীক্ষার হলে বলছে এটি নয় কোনটি, তোমরা এমন ভাবে প্রশ্ন পড়ো মনে হচ্ছে তোমাদের চোখে বলে এটি হয় কোনটি, কিন্তু পরীক্ষাতে কিন্তু বলে না এটি হয় কোনটি, বলে কি এটি নয় কোনটি। তাহলে কি বলছে? জাতিবাচক বিশেষ্য নয়। এই যে দেখো ঝাঁক, এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এটা কি বিশেষ্য? সমষ্টিবাচক বিশেষ্য। এবার বলো, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? কনসেপ্টটা কি ক্লিয়ার? তোমাদের কাছে কি কনসেপ্ট পরিষ্কার কিনা বলো? কনসেপ্টটা কি পরিষ্কার? কথা বুঝাইতে পারছি তোমাদেরকে? কথা ক্লিয়ার? সিম্পল, শেষ আমাদের বিশেষ্য পদ। এবার ভাইয়া আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশেষণ পদ। বিশেষণ পদ জানো, যেটা অন্য পদকে মডিফাই করতে পারে। যেমন খেয়াল করো, 1 নাম্বার রূপ বা বর্ণবাচক বিশেষণ। যেমন খেয়াল করো, আমি যদি বলি লাল শাড়ি, তাহলে শাড়ির রং বোঝাচ্ছে কি এই লাল, তার মানে লালটা হচ্ছে কি রূপবাচক বা বর্ণবাচক বিশেষণ। তাহলে শাড়ির বর্ণ কি লাল, শাড়ির রূপ কি লাল। গুণবাচক বিশেষ্য, যেমন খেয়াল করো, হতে পারে যে আমি বললাম যে চালাক ছেলে, তাহলে ছেলের গুণ কি বলতো? ছেলের গুণ হচ্ছে চালাক। অবস্থাবাচক বিশেষণ, যেমন খেয়াল করো, হইতে পারে আমি বললাম চলন্ত ট্রেন, তাহলে বলো ভাইয়া ট্রেনের অবস্থা কেমন? ট্রেনের অবস্থা হচ্ছে চলন্ত। খেয়াল করো জিনিসগুলো ভালো করে খেয়াল করো, কারণ এগুলো না বুঝলে দেখবে যে আজীবন আর এগুলো বোঝা হবে না। চলন্ত, বুঝছো? এরপর আসো ক্রমবাচক। ক্রমবাচক কোনগুলো? এই যে 1, 2, 10, 1, 2, 10, 100, এগুলো হচ্ছে কি ক্রমবাচক। আর পরিমাণ পূরণবাচক কোনগুলো? যেগুলো এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলো হচ্ছে পরিমাণ পূরণবাচক বিশেষ্য, প্রথম, দ্বিতীয়। আচ্ছা, এবার তোমাদেরকে যদি বলি, বলো তো পঞ্চম শ্রেণী, এখানে পঞ্চম এটা কোন ধরনের বিশেষণ বলো? পঞ্চম শ্রেণী, এখানে পঞ্চম কোন ধরনের বিশেষণ বলো? পঞ্চম শ্রেণী, পঞ্চম কোন ধরনের বিশেষণ বলো? পঞ্চম শ্রেণী, পঞ্চম কোন ধরনের বিশেষণ, পারবা? এরপর আসো কি পরিমাণবাচক। পরিমাণবাচক কি? যেমন আমি বলতে পারি যেটা দ্বারা পরিমাণ বুঝায়, যেমন আমি বললাম আধা কেজি আলু, তাহলে আলুর পরিমাণ বুঝাচ্ছে। খেয়াল করো, আধা কেজি আলু, আলুর পরিমাণ বুঝাচ্ছে। বললাম অনেক মানুষ, তাহলে অনেক মানুষ, অনেক বিশেষণটা যুক্ত হয়ে কি বুঝাচ্ছে বলো? মানুষের পরিমাণ বুঝাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কি পরিমাণবাচক বিশেষণ। উপাদানবাচক বিশেষণ, আমি যদি বলি যে কাঠের দরজা, কাঠের দরজা, তাহলে দরজার উপাদান কি? কাঠ। আমি বলতে পারি পাথুরে মূর্তি, তাহলে মূর্তির উপাদান কি? পাথর, মানে পাথর। তাহলে পঞ্চম কি বলো? পঞ্চম হচ্ছে পূরণবাচক। পঞ্চম শ্রেণী, পঞ্চম কেমন বিশেষণ? পঞ্চম হলো পূরণবাচক বিশেষণ। এরপর দেখো খেয়াল করো প্রশ্নবাচক বিশেষণ। এখন বলো প্রশ্নবাচক বিশেষণ কি পড়া লাগবে?
কেমন, কতক্ষণ, এগুলো হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ। কেমন, কতক্ষণ মানে যেগুলো দিয়ে প্রশ্ন করা বোঝায়। যেমন আমি বললাম কতক্ষণ লাগবে, কেমন আছো। এরপর হচ্ছে নির্দিষ্টতা জ্ঞাপক, যেটা দিয়ে নির্দিষ্ট করে দেয়। যেমন আমি বললাম এই কলম, তার মানে দেখো কলমটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো? এরপর হচ্ছে ভাববাচক বিশেষণ। ভাববাচক বিশেষণ হচ্ছে বিশেষণের বিশেষণ। ভাববাচক বিশেষণ কি? বিশেষণের বিশেষণ। আচ্ছা, তোমাদেরকে একটা উদাহরণ দিলে ভাববাচক বিশেষণটা খুব ভালোভাবে বুঝবা। যেমন আমি যদি বলি যে খুব মিষ্টি চেহারা, তাহলে বলো চেহারার বিশেষণ কে? চেহারার বিশেষণ কে? চেহারার বিশেষণ হচ্ছে মিষ্টি। চেহারার বিশেষণ কে? মিষ্টি। আবার এই মিষ্টির বিশেষণ কেমন মিষ্টি? খুব মিষ্টি। তাহলে এই যে দেখো খুব, কেমন মিষ্টি, খুব মিষ্টি। তাহলে খুবটা হচ্ছে কি? বিশেষণের বিশেষণ। এই যে যেটা আরেকটা বিশেষণকে বিশেষায়িত করে ওটাকে বলে, ওটা হচ্ছে ভাববাচক বিশেষণ। এবার তোমরা বলো বিশেষণ কি আগে বসে না পরে বসে? বিশেষণ আগে বসে। এই যে দেখো খুব মিষ্টি, আধা কেজি, প্রথম দ্বিতীয় সব আগে বসে। যদি কোনো বিশেষণ পরে বসে ওটাকে বলে বিধেয় বিশেষণ। বিধেয় বিশেষণ মানে কি? যখন পরে বসে। যেমন আমি বললাম যে লোকটি পাগল, তাহলে লোকটি পাগল, এই যে পাগল আছে এই পাগলটা বসছে লোকের পরে, অর্থাৎ বিশেষণ বসছে পরে। যখন বিশেষণ বসে পরে সেটাকে বলে সেটা হচ্ছে বিধেয় বিশেষণ। বিশেষণ যখন পরে বসে সেটাকে বলে সেটা হলো বিধেয় বিশেষণ। বলো বিশেষণ যখন পরে বসে সেটাকে বলে সেটা হচ্ছে কি? বিধেয় বিশেষণ। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো প্রবলেম আছে? ক্লিয়ার? চলো আমরা একটু কোশ্চেন দেখি। সেখানে বলছে স্বর্ণময় পাত্র কোন ধরনের বিশেষণ? বলো স্বর্ণময় পাত্র। জি, যে বিশেষণ আরেকটা বিশেষণকে বিশেষায়িত করে। ভাই এগুলো কি নোট করা লাগবে? অবশ্যই তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, পিডিএফ থেকে নোট করো। আর এখন আমার সাথে লিখে লিখে নোট করো। আর যাদের কাছে বাংলা বাজ বই আছে তাদের নোট করা লাগবে না, কেননা বইতে আমি যেভাবে পড়াচ্ছি সেম ওইভাবে অভিকল ওইভাবে দেওয়া আছে। বুঝছো? তাহলে দেখো স্বর্ণময় পাত্র। এখন দেখো এই যে পাত্র কি দিয়ে তৈরি হয়েছে? যেমন আমি বললাম যে পাথরের মূর্তি, তাহলে মূর্তি কি দিয়ে তৈরি হয়েছে? পাথর দিয়ে। কাঠের দরজা, তাহলে দরজা কি দিয়ে তৈরি হয়েছে? কাঠ দিয়ে। তাহলে পাত্র কি দিয়ে তৈরি হয়েছে? পত্র তো, এটা পত্র না, এটা হচ্ছে পাত্র হবে। হ্যাঁ, পাত্র। তাহলে পাত্রটা কি দিয়ে তৈরি হয়েছে? স্বর্ণ দিয়ে। তার মানে এটা হচ্ছে কি? উপাদানবাচক। এই যে দেখো এটা ভুল করছো, এটা কি? এই যে দেখো এটা কিন্তু সবাই ভুল করতেছে। এটা হচ্ছে উপাদানবাচক, মানে পাত্রটা স্বর্ণ দিয়ে তৈরি হয়েছে। তো উপাদান মানে কি বুঝায়? বুঝতে পারতেছো? নিচের কোনটি অবস্থাবাচক নাম বিশেষণের উদাহরণ? অবস্থাবাচক। তো অবস্থাবাচক বিশেষণ কোনটা হবে? হলুদ ফসল, মেটে কলসি, তাজা মাছ, চৌকস ছেলে। বলো অবস্থাবাচক কোনটা হইতে পারে? এখানে এগুলো দেখে তোমার কাছে কি মনে হচ্ছে যে অবস্থাবাচক এটা আসলে কোনটা হইতে পারে? অবস্থাবাচক কোনটা হইতে পারে বলো তো? অবস্থাবাচক কোনটা হইতে পারে? এই যে এটা হইতে পারে, তাই না? তাজা মাছ মানে মাছের অবস্থা বোঝাচ্ছে। হলুদ ফসল এটা তো বর্ণবাচক বা রূপবাচক। মেটে কলসি এটা উপাদানবাচক, মানে মাটির কলসি। কলসি কি দিয়ে তৈরি হয়েছে? মাটি দিয়ে, তো এটা উপাদানবাচক। চৌকস ছেলে এটা হচ্ছে গুণবাচক। ওকে, আচ্ছা। এরপর দেখো আমরা দেখি ভাব বিশেষণ আবার 4 প্রকার। ভাব বিশেষণ 4 প্রকার। এই 4টা জিনিস একটু বুঝায়, খুব ঠান্ডা মাথায় বুঝো। বিশেষণের বিশেষণ এটা অলরেডি আমরা পড়ছি, অর্থাৎ যেই বিশেষণ আরেকটা বিশেষণকে বিশেষায়িত করে। সে আমি বললাম যে খুব মিষ্টি ছেলে, তাহলে খেয়াল করো এই যে খুব মিষ্টি ছেলে, এখানে তুমি যদি দেখো তাহলে এই যে দেখো ছেলের বিশেষণকে মিষ্টি, আবার মিষ্টির বিশেষণকে খুব। তাহলে বিশেষণের বিশেষণ মানে যেই বিশেষণ আরেকটা বিশেষণকে বিশেষায়িত করে। তাহলে দেখো তো এখানে খুব এই মিষ্টি বিশেষণকে বিশেষায়িত করছে, এটা আমরা অলরেডি পড়ে আসছি। এবার ক্রিয়া বিশেষণ কি? যেটা ক্রিয়াকে বিশেষায়িত করে। যেমন ধরো বললাম যে রকেট অতি দ্রুত চলে, রকেট অতি দ্রুত চলে। এবার বলো এই দ্রুতটা কাকে বিশেষায়িত করছে বলো তো? তাহলে চলে ক্রিয়াকে বিশেষায়িত করতেছে, যে কিভাবে চলে, কিভাবে চলে বলো, চলে ক্রিয়াকে। তার মানে এটা হচ্ছে কি? ক্রিয়া বিশেষণ। দেখো দ্রুত কার বিশেষণ? এই যে চলে ক্রিয়ার বিশেষণ। সুতরাং দ্রুতটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আর অব্যয়ের বিশেষণ যেটা, বাক্যের বিশেষণ যেটা, এটা সবসময় বাক্যের আগে বসে। এটা সবসময় কি বসে? বাক্যের আগে বসে। যেমন খেয়াল করো আমি বললাম যে সৌভাগ্যক্রমে আজ জিতেছি। তাহলে এই যে দেখো সৌভাগ্যক্রমে, এটা পুরো বাক্যকে বিশেষায়িত করতেছে। সৌভাগ্যক্রমে কি হয়েছে? আজ জিতেছি। তাহলে বাক্যের বিশেষণ কি? যেটা বাক্যের আগে বসে বাক্যকে বিশেষায়িত করে, ওটাকে বলে বাক্যের বিশেষণ। আর অব্যয়ের বিশেষণ কি?
যেমন আমি যদি বলি যে শতধিক, খেয়াল করো, যদি বলি যে শতধিক নির্লজ্জ যেজন, শতধিক নির্লজ্জ যেজন, এই বাক্যটা একটু খেয়াল করো, শতধিক নির্লজ্জ যেজন। তাহলে ধিক মানে কি? ধিক্কার। ধিক এটা একটা অব্যয়। এখন বলো ধিক এই অব্যয়টাকে মডিফাই করতেছে কোন পদ? ধিক মানে অব্যয়, ধিক্কার, মানে শতটা ধিক্কার দিলাম, শত ধিক্কার দিলাম যে নির্লজ্জ। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ধিক্কার, কয়টা ধিক্কার দিলাম? শত, তার মানে শত হচ্ছে অব্যয়ের বিশেষণ। তাহলে কনসেপ্টটা বুঝতে পারছো? ক্রিয়া বিশেষণ যেটা ক্রিয়াকে মডিফাই করে, বিশেষণের বিশেষণ যেটা অলরেডি একটা বিশেষণকে বিশেষায়িত করে, অব্যয়ের বিশেষণ যেটা একটা অব্যয়কে মডিফাই করে, বাক্যের বিশেষণ যেটা বাক্যের শুরুতে বসে পুরো বাক্যকে মডিফাই করে। বুঝছো ভাইয়া? আপনাকে মিস করতেছি, নাসিমা জান্নাত। এমনি বলার কি আছে? মানে মিস করতেছো মানে কি? তুমি কি না, এগুলো কেমন কথা? ক্লাসে আসছো, ক্লাস করবা, তুমি ক্লাসে ঢুকে তুমি নাকি আমার মিস করতেছো। তুমি আমার মিস করতে, তুমি তো আমার ক্লাস করতেছো, আবার আমার মিস করার কি আছে? বিপুল এই পৃথিবীতে কতটুকু জানি, এখানে কতটুকু, এটা কোন পদ? আচ্ছা এটা আমরা একটু স্কিপ করি, প্রশ্নটা একটু ঝামেলা আছে। আচ্ছা এরপর দেখো, সকাল থেকে যাই যাই করছে, এখানে যাই যাই কোন ধরনের পদ বলো? যাই যাই, যাই যাই। তাহলে এই যে দেখো, করছে ক্রিয়াকে মডিফাই করতেছে না? কেমন করছে? তাহলে করছে ক্রিয়াকে মডিফাই করলে আমি যদি বলি যে কেমন করছে, তাহলে দেখো ক্রিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে বলো তো এটা কি হবে? যাই যাইটা কি? এটা ডেফিনেটলি ক্রিয়া বিশেষণ। তাহলে উত্তর কি হবে? ক্রিয়া বিশেষণ। যাই যাই এটা কি? ক্রিয়াকে মডিফাই করছে, তার মানে এটা কি? ক্রিয়া বিশেষণ। আচ্ছা বুঝতে পারছো? এতটুকু পর্যন্ত আমার কাছে মনে হয় আমি তোমাদেরকে জিনিসটা বুঝাইতে পারছি। এবার আসো আমরা একটা ভালো জিনিস পড়ি, একটা ভালো জিনিস বুঝি। একটা বাক্যে একটা বিশেষণ, একটা বাক্যে একটা শব্দ বিশেষণ হইতে পারে, বিশেষ হইতে পারে, সেটা ডিপেন্ড করে। যেমন খেয়াল করো, প্রথম একটা বাক্য লিখলাম, আপন ভালো সবাই চায়। আপন ভালো সবাই চায়, আপন ভালো সবাই চায়, এই একটা বাক্য। এখন বলো তো এখানে এই যে ভালো, এটা কি বিশেষ্য না বিশেষণ? আবার 2 নম্বর বাক্য আমি লিখলাম যে ভালো বাড়ি পাওয়া কঠিন, ভালো বাড়ি পাওয়া কঠিন। এইবার বলো এই ভালো কি বিশেষ্য না বিশেষণ? অর্থাৎ একই ভালো বিশেষ্য হইতে পারে, বিশেষণ হইতে পারে। বলতো একই ভালো বিশেষ্য হইতে পারে, বিশেষণ হইতে পারে। বলো আপন ভালো সবাই চায়, মানে নিজের ভালো সবাই চায়। এখন দেখো এরপর বলা হলো যে ভালো বাড়ি পাওয়া কঠিন। এবার বলো প্রথম ভালো কি, পরের ভালো কি? দেখো এই ভালো, তো ভালো কি? ভালো হচ্ছে বাড়ি ভালো, তাই না? ভালো বাড়ি পাওয়া কঠিন। তো এখানে খেয়াল করো এই যে ভালোটা কি? ভালোটা হচ্ছে বাড়ি, তাইলে ভালো বিশেষণ, কারণ এটা বাড়ি সম্পর্কে, এটা বাড়িকে বিশেষায়িত করছে। বিশেষণ কি? যেটা অন্য পদ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তাহলে এই যে ভালো, ভালো কিন্তু বাড়ি, তাই না? আর দেখো এখানে ভালো, এখানে তো বলছে যে বাড়ি ভালো, এখানে কি বলছে? কে ভালো, কি ভালো? বলো বলছে না? বলে নাই। এখানে কি বলছে? আপন ভালো, মানে নিজে ভালো, এই কথা বলছে। বলছে নিজের ভালো সবাই চায়। কে ভালো, কি ভালো কিছুই বলে নাই। কে ভালো, কি ভালো কিছুই বলে নাই। তাহলে এই ভালো হচ্ছে বিশেষ্য, এই ভালো কি? এই ভালো বিশেষণ। আর এই ভালো কি? এই ভালো হচ্ছে বিশেষ্য। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? চলো আমরা আরো উদাহরণ দেখি। ওকে, 3 নাম্বার আমরা আরেকটা উদাহরণ নিলাম। আমি লিখলাম যে দেখো, আমি লিখলাম যে সুন্দর সবাইকে আকর্ষণ করে, সুন্দর সবাইকে আকর্ষণ করে, সুন্দর সবাইকে আকর্ষণ করে। এবার বলো এই যে সুন্দর, এটা কি বিশেষ্য হবে না বিশেষণ হবে? বলো এই যে সুন্দর, এটা কি বিশেষ্য হবে নাকি বিশেষণ হবে? একটু চিন্তা করো তো। সুন্দর এটা কি বিশেষ্য হবে না বিশেষণ হবে? কথা বুঝতে পারতেছো? আবার খেয়াল করো, 4 নাম্বার আমি লিখলাম ওকে, লিখলাম যে গভীর নিশীথে, গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত, প্রকৃতি সুপ্ত। পরীক্ষাতে প্রশ্ন আসে। তাহলে এই যে এই নিশীথে, এটা কিন্তু বিশেষ্য, কারণ এটা কাউকে মডিফাই করতেছে না। এখন আমি যদি বলতাম নিশীথ রাত, তাহলে মানে রাতের বিশেষণ নিশীথ, এখানে কিন্তু সে কাউকে মডিফাই করতেছে না।
আবার সুন্দর সবাইকে আকর্ষণ করে, এই সুন্দর কাউকে মডিফাই করতেছে না। আমি যদি বলি সুন্দর চেহারা, সুন্দর মানুষ, সুন্দর রং, সুন্দর ঢক, এগুলো বিশেষণ। এবার আসলে আমরা একটু কোশ্চেন সলভ করি। আপন ভালো সবাই চাই, দেখছো এই যে 24-25 কোশ্চেন আসছে। এখানে ভালো কি ধরনের শব্দ বলো, মাত্র আমরা সলভ করলাম। তাহলে আপন ভালো সবাই চায়, এই ভালোটা কি হবে? এই ভালোটা ডেফিনেটলি বিশেষ্য। এরপর খেয়াল করো, আমরা মোটামুটি একটু পর্যন্ত আমাদের বোঝা শেষ। আমরা কি বুঝতে পারছি? এবার আসো আমরা আলোচনা করব ক্রিয়াপদের আলোচনা। দেখো দেখো, পড়াশোনা করার বিকল্প কিছুই নাই। একটা বয়স ছিল তোমাদের, যেই বয়সে তোমরা চাইলে গ্যারেজে কাজ করতে পারতা, মেয়েরা চাইলে মানুষের বাসায় কাজের বুয়া হইতে পারতা, তাই না? একটা সময় চাইলে রিক্সা চালাইতে পারতা, একটা সময় চাইলে কামলা দিতে পারতা, কুলি মজুর হয়ে টাকা ইনকাম করতে পারতা। কিন্তু এখন যেহেতু 12 বছর পড়াশোনা যেহেতু করেই ফেলছো, এখন কি চাইলেই গ্যারেজে কোনো ছেলে কাজ করতে পারবে? এখন কি চাইলেই কোনো ছেলের রাস্তায় গিয়ে কামলা দিতে পারবে? পারবে? করবা এই কাজ? করবা না। তার মানে 12 বছর যেহেতু পড়াশোনা করেই ফেলছো, তার মানে পিছনে তাকানোর আর সুযোগ নাই। অথচ দেখবা যে গ্রামে তোমার সাথে অনেক ছেলে 1-2 পর্যন্ত পড়া, এগুলো দেখবে যে বিদেশ চলে গেছে, এগুলো দেখবে যে গ্যারেজে কাজ করতেছে, ওয়ার্কশপে কাজ করতেছে, এগুলো এখন তোমার থেকে এগুলো এখন অনেক ভালো টাকা ইনকাম করে। দেখবা অনেকে দেখবা যে বাড়িঘর হয়ে গেছে, বিয়ে শাদী করে ফেলেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, অনেকে বউ নিয়ে গ্রাম থেকে বাসায় থাকে, অনেকে বউ নিয়ে বিদেশে চলে গেছে, কিন্তু পড়াশোনা করে নাই, ছোটবেলা থেকে কাম কাজ করছে। তো তুমি তো এখন সেই পজিশনে নাই। তুমি কি এখন চাইলে এরকম কাম কাজ করে আবার ওই ছেলের মতো 7-8 বছর কাম কাজ করে কাজ শিখে, ওয়ার্কশপে কাজ শিখে, গ্যারেজে কাজ শিখে তারপর লাইফ সেটেল করতে পারবা? তোমার তো পিছনে তাকানোর সময় নাই, সুযোগ নাই। তুমি যেহেতু 12 বছর পড়াশোনা করেই ফেলছো, তাহলে তোমাকে এখন সামনের দিকে আগাতে হবে। সুতরাং পড়াশোনার সাথে তোমার কাছে তোমার বিকল্প কিছু নাই। পড়াশোনা ছাড়া কোনো বিকল্প কিছু নাই। আছে কিনা বলো? নাই। অনেক মেয়ে দেখবা যে তোমাদের সাথে 9-10 অনেক মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন দেখবা যে তো আর গেটআপের দিকে তাকাইলেই তুমি অবাক হয়ে যাবা। বিশাল বড় বড়, হ্যাঁ, স্বর্ণের গহনা, হাতে চুড়ি, বালা, কানে দুল, বিশাল অবস্থা। ছোটবেলায় ওই যে বিয়ে করে ফেলাইছে, বিদেশি এলা জামাই ধরে বাপ মা বিয়ে করে দিছে, জামাই বিদেশ থেকে, এখানে বান্ধবী রং চং করে না? আছে না? কেন তুমি কি পারবা? এটা 9-এর মেয়ের সেই অবস্থায়, যেমন বিদেশি আলা এটা মোটামুটি চাচার বয়সে একটা ধরে বিয়ে দিয়ে দিছে। এখন কি তুমি এটা পারবা? তোমার কি সেই স্ট্যাটাস আছে, সেই সময় আছে, সেই মন আছে, সেই মানসিকতা আছে? আছে? থাকতে পারে কয়েকজন, টাকা দেখলে অনেক মেয়ের আবার মাথা ঠিক থাকে। তো সেই অবস্থায় যেহেতু নাই, তাহলে এখন কি করতে হবে? সামনের দিকে যাইতে হবে, সামনের দিকে তাকাতে হবে, পিছনে তাকানোর কোনো সুযোগ নাই। বুঝছো? দেখছো এই যে অনেক ছেলে 30,000 টাকা ইনকাম করে, আর তোমরা গ্রাজুয়েশন শেষ করে তোমরা 30,000 টাকা ইনকাম করতে কষ্ট হয়ে যাবে। কথা কি ভুল বলছি? কথা মিলছে না? এটা মাথায় রাখতে হবে। ওকে, আসো পড়াশোনা করে। হুম, দেখছো আমার এক ফ্রেন্ড চলে গেছে লন্ডন জামাইয়ের সাথে, তাহলে তুমি কি করছো বলো? তোমার বান্ধবী জামাই নিয়ে লন্ডন চলে গেছে, আর তুমি এখানে বসে বসে কি করতেছো? আমার চেহারা দেখতেছো? লাভ আছে আমার চেহারা দেখে? তোমার বান্ধবী লন্ডনের সুন্দর সুন্দর দৃশ্য দেখে, আর তুমি এখানে অনলাইনে বসে বসে তানভীর ভাই চেহারা দেখো। আচ্ছা, এবার দেখো ভাব প্রকাশের ভিত্তিতে ক্রিয়াপদ 2 প্রকার। এখন আমরা আলোচনা করব ক্রিয়াপদ নিয়ে। তো চলো সেই ক্রিয়াপদগুলো কি কি? 1 নাম্বার সমাপিকা ক্রিয়া, 2 নাম্বার অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, সমাপিকা ক্রিয়া কি? যেই ক্রিয়াটা দ্বারা মনের ভাব শেষ হয় সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। যেই ক্রিয়াটা দ্বারা কি হয়? মনের ভাব শেষ হয়, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। বুঝছো? ভাইয়া কিছু একটা বলতে চাইছিল না, এত বেশি বুঝলে তো হবে না। কি বলতে চাইছি? এর জন্য বাংলা কোন বই পড়বো? কোন বই আর পড়বে এখন? আমি পড়া আমার কাছে পড়তেছে, তার মানে কি আমার বাংলা ভাষ বই তোমার কাছে থাকলে ডেফিনেটলি তোমার জন্য পড়তে সুবিধা। তুমি আবার ক্লাস করো, তুমি বই কিনো সিসি কোচিং এর বিসি ভাইয়ের বই, তো বিসি ভাইয়ের বই তো বিসি ভাইয়ের মতো করে সাজানো, কিন্তু আমার বইটা আমি যেভাবে পড়াই সেভাবে সাজানো। তো বুঝতে পারতেছো, বাংলা ভাষ বই থাকলে তোমার জন্য পড়াটা বুঝতে অনেক সুবিধা হবে। তার যারা আমাদের বই অর্ডার দিবে, আমাদের ফেসবুকে আমাদের যে তানভীর স্যার পেজ আছে, পেজ থেকে বইটা অর্ডার দিও, ঠিক আছে? আচ্ছা, বুঝছো? ওকে।
আপনার কি ভাগ্য দেখছেন? আমার ভাগ্য তোমার দেখানো লাগবো না। তুমি লন্ডন জামাই নিয়ে যাও, যেমনি ইচ্ছে এমনি যাও, তুমি গেলো হাজার হাজার পোলাপাইন প্রতি বছর আমার এই খোমাইটা দেখবো, অনলাইনে দেখবো, অফলাইনে দেখবো, রাস্তায় বাইরে দেখবো, এটা দেখবে। তুমি একজন লন্ডন যাও, আমেরিকা যাও, উত্তর দিয়ে আমার ইয়ে কমবে না, বুঝছো? প্রতি বছর হাজার হাজার পোলাপাইন এই ক্ষমা দেখে, বুঝছো? এই বছর এক লগে 53,000 পোলাপাইন দেখছে না এই চেহারাটা, সুন্দর চেহারাটা দেখছে না? দেখবে। সুতরাং তুমি লন্ডনে চলে যাও, যদি তোমার যদি অকাত থাকে তো তুমি লন্ডন চলে যাও, দেখি যে আমার ভাগ্য খারাপ হোক, সমস্যা নেই। আচ্ছা, এইবার দেখো তাহলে সমাপিকা ক্রিয়া কি? যেটা দ্বারা মনের ভাব শেষ হয় সেটা সমাপিকা ক্রিয়া। যেমন খেয়াল করো, আমি বললাম খাবো, দেখো এই যে জাস্ট খাবো এটা দিয়ে মনের ভাব শেষ হয়, হয় কি হয় না বলো? আমি যদি জাস্ট শুধু বলি যে খাবো, এটা দিয়ে মনের ভাব শেষ হয়, কেমনে হয় তোমাদেরকে বলি। ধরো আমাকে বলা হলো তুমি কি ভাত খাবে, আমি বললাম খাবো, তাহলে এটা কি সমাপিকা ক্রিয়া। কিন্তু দেখো আমি বললাম খেয়ে, আচ্ছা বলো তো খেয়ে ক্রিয়া দিয়ে কি কখনো মনের ভাব শেষ হয়? বলো, খেয়ে ক্রিয়া দিয়ে কি মনের ভাব শেষ হয় কিনা বলো? খেয়ে এটা দিয়ে মনের ভাব শেষ হয়? এই কালকে নাচটা ভালো ছিল, আমি এগুলো এআই দিয়ে বানানো, এআই দিয়ে বানানো, এটা আমি ছিলাম না, সব এআই। আচ্ছা এবার দেখো, তাহলে দেখো খেয়ে এটা কি, খেয়ে এটা কি বলো? অসমাপিকা ক্রিয়া। আচ্ছা আমি যদি বলি আমি ভাত খেয়ে, আমি দুপুরে মাছ খেয়ে, আমি দুপুরে মানে সকালে নাস্তা খেয়ে, খেয়ে দিয়ে কখনোই মনের ভাব শেষ হয় না। তাহলে সমাপিকা ক্রিয়া বুঝতে পারছো, যেটা দিয়ে মনের ভাব শেষ হয়। অসমাপিকা ক্রিয়া মানে যেটা দিয়ে মনের ভাব শেষ হয় না। এখন আমরা 3 নাম্বার আরেকটা কনসেপ্ট পড়বো, সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া। আচ্ছা তাহলে ভাইয়া বলো তো যৌগিক ক্রিয়া কি? যৌগিক ক্রিয়া হচ্ছে যখন তুমি দেখবা যে তোমার কাছে একটা অসমাপিকা ক্রিয়া আছে, শুরুতে একটা অসমাপিকা ক্রিয়া, এই অসমাপিকা ক্রিয়ার পরে প্লাস যদি দেখো একটা সমাপিকা ক্রিয়া আছে, অর্থাৎ একটা অসমাপিকা ক্রিয়া প্লাস একটা সমাপিকা ক্রিয়া মিলে যেটা তৈরি করে সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। আমি কি বুঝাইতে পারছি? একটা অসমাপিকা ক্রিয়া এবং প্লাস একটা সমাপিকা ক্রিয়া মিলে যেটা তৈরি করে সেটা হচ্ছে কি যৌগিক ক্রিয়া। যেমন খেয়াল করো, ধরো আমি বললাম সাইরেন বেজে উঠলো, সাইরেন বেজে উঠলো। এবার খেয়াল করো সাইরেন বেজে উঠলো, এখানে বলো তো এই যে বেজে, এটা অসমাপিকা ক্রিয়া না? বলো বেজে কোন ক্রিয়া? বেজে অসমাপিকা ক্রিয়া। উঠলো কোন ক্রিয়া? একটু বুঝাও, উঠলো কোন ক্রিয়া? উঠলো, উঠলো এটা কোন ক্রিয়া বলো? এটা কিন্তু সমাপিকা ক্রিয়া, বুঝছো? ভাই আপনি ভার্সিটিতে পড়া অবস্থায় কিভাবে ইনকাম, ভাইয়া ভার্সিটিতে পড়া অবস্থায় কিভাবে ইনকাম করা যায় 50,000? ভার্সিটিতে পড়া অবস্থায় মানে 50,000 কেন ইনকাম করবা? ভার্সিটিতে পড়া অবস্থায় আরো বেশি টাকা ইনকাম করা যায়, ভার্সিটিতে পড়া অবস্থায় আরো বেশি টাকা ইনকাম করা যায়, বুঝছো? তো তোমাদেরকে একটা কথা বলি, মানে আমার তোমাদের অনেকের অনুপ্রেরণা হয়তো তোমরা পাবা। তোমরা তো এখন অনেকেই মানে 10,000, 15,000, 20,000 টাকার স্বপ্ন দেখো। তো সেই আমলে আমি মানে যখন অনার্সে যখন পড়তাম তোমাদের মতো, সম্ভবত ফার্স্ট ইয়ার শেষ করছি, সেকেন্ড ইয়ারে উঠছি এই অবস্থায়, কিংবা ফার্স্ট ইয়ার শেষে সেকেন্ড ইয়ারে উঠছি, তখন তখন আমি মানে আমার নিজের টাকা দিয়ে তখন আমি আমার নিজের টাকা দিয়ে তখন আমি ঢাকায় ফ্ল্যাট কিনছি, আমার নিজের টাকা দিয়ে, বুঝছো? মানে 1 টাকাও কারো না, আমার নিজের টাকা দিয়ে। তো এটা মানে চেষ্টা থাকলে, তোমার যদি নিজেকে যদি ওইভাবে যদি যে কোনো একটা কাজের প্রতি তুমি যদি ডেডিকেটেড হও, তুমি যদি ওই কাজের প্রতি তোমার যদি পূর্ণ ডেডিকেশন ফোকাস থাকে, তাহলে ডেফিনেটলি পসিবল, অসম্ভব কিছু না। আরো অনেকে আরো অল্প বয়সে আরো অনেক কিছু করতেছে আমাদের দেশের ছেলেরাই। তো ভিতরে আসলে ক্রিয়েটিভিটি থাকলে বা চিন্তা করার শক্তি থাকলে বা পরিশ্রম করার শক্তি থাকলে লাইফ অনেক কিছু পসিবল। ওকে আসো খেয়াল করো, এইবার দেখো, এই ডিস্টার্ব করো না, আগে বুঝো। এখন দেখো ক্ষমা কি, ক্ষমাকে আঞ্চলিক অনেক ভাষায় অনেকে বলে যে চেহারা, চেহারাকে বলে, বুঝছো? আচ্ছা তাহলে দেখো কি সাইরেন বেজে উঠলো, এখন দেখো বেজে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, আর উঠলো কোন ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। বেজে কোন ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া। আর উঠলো কোন ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। তাহলে বেজে উঠলো এটাকে বলে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। যেমন খেয়াল করো, আরো হইতে পারে, যেমন আমি বললাম যে আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে,
তাহলে দেখো আমাকে যেতে হবে, এখানে দেখো যেতে হবে, এই যে দেখো যেতে হবে, একটা অসমাপিকা ক্রিয়া এরপর একটা সমাপিকা ক্রিয়া, এটাকে বলে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। বুঝতে পারছো? একটা অসমাপিকা ক্রিয়া একটা সমাপিকা ক্রিয়া, এটাকে বলে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি? কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের মোটামুটি এই যে ভাব প্রকাশের ভিত্তিতে আমাকে বলো যৌগিক ক্রিয়ার কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো, যৌগিক ক্রিয়ার কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া, যৌগিক ক্রিয়ার এই কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, ওকে, ক্লিয়ার। যৌগিক ক্রিয়ার আলাদা, এই যৌগিক ক্রিয়া অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া, সাইরেন বেজে উঠলো, বেজে হচ্ছে অসমাপিকা, উঠলো হচ্ছে সমাপিকা, তারপর হচ্ছে আমাকে যেতে হবে, যেতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, হবে হচ্ছে সমাপিকা ক্রিয়া, তাহলে এটাকে বলে এটা হচ্ছে কি যৌগিক ক্রিয়া। ভেরি গুড। এবার আসো আমরা একটু দেখি গঠন বিবেচনায় ক্রিয়ার প্রকার, এইটা একটু ভালো করে বুঝতে হবে, গঠন বিবেচনায় ক্রিয়ার প্রকার, গঠন বিবেচনায় ক্রিয়ার প্রকার, বুঝছো? ওকে, গঠনের বিবেচনায় আমরা এখন ক্রিয়ার প্রকার নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার আসো গঠনের বিবেচনায় ক্রিয়ার প্রকার, তার আগে আমাদেরকে আরেকটা জিনিস সম্পর্কে একটু জানতে হবে, এখানে এটা দেওয়া থাকার কথা, সেটা হচ্ছে কর্মের ভিত্তিতে ক্রিয়ার প্রকার। বুঝছো? কর্মের ভিত্তিতে ক্রিয়ার প্রকার, এখানে এটা হয়তো মিসিং আছে, আমি তোমাদেরকে এটা একটু পড়াই দিই। কর্মের ভিত্তিতে ক্রিয়ার প্রকার, তো কর্মের ভিত্তিতে আগে কর্ম কিভাবে বের করতে হয়? সাধারণত বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দিয়ে কর্ম বের করতে হয়, কি অথবা কাকে দিয়ে উত্তর করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কর্ম। সেটা কি? সেটা হচ্ছে কর্ম। যেমন খেয়াল করো, আমি যদি বলি যে আমার বই আছে, ধরো আমি বললাম যে আমি বই পড়ি, অথবা এটাই বললাম যে আমি বই পড়ি, আমি বই পড়ি, তাহলে বলো তো কি পড়ি? আমি যদি পড়িকে প্রশ্ন করি কি পড়ি? বই, তাহলে এই যে বই এটা হচ্ছে কি? কর্ম। এখন এই যে কর্ম আছে, এই কর্মটাকে আমরা যদি দেখি, কর্মটা এটা তিন ধরনের হইতে পারে, একটা হচ্ছে সকর্মক ক্রিয়া, একটা হচ্ছে সকর্মক ক্রিয়া মানে কি যেখানে কর্ম আছে, দুই নাম্বার হচ্ছে অকর্মক ক্রিয়া মানে কি যেখানে কর্ম নাই, তিন নাম্বার হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া মানে যেখানে কি নাই, যেখানে কোনো কর্ম নাই। এইবার আসো তো আমরা একটুখানি দেখি, যেমন খেয়াল করে দেখো, ধরো আমি যদি বলি যে ধরো আমি বললাম যে রহিম ভাত খায়, তাহলে বলতো এই যে কি খায়? ভাত। তাহলে দেখো এই যে ক্রিয়াটা আছে, এই ক্রিয়ার কর্ম আছে, এই জন্য এই ক্রিয়াটা হচ্ছে সকর্মক ক্রিয়া। এখন তুমি বলতে পারো ভাইয়া খাই তো সমাপিকা ক্রিয়া হইতে পারে, হ্যাঁ সেটা তো ভাব প্রকাশের ভিত্তিতে সমাপিকা ক্রিয়া, কিন্তু কর্মের ভিত্তিতে এটা হচ্ছে সকর্মক ক্রিয়া। বুঝছো? আবার খেয়াল করো, আমি যদি বলি যে আমরা ছাদে আসি, আমরা ছাদে আসি, তাহলে এইবার দেখো এই আসি ক্রিয়ার কোনো কর্ম আছে? আমরা কি আসি? কাকে আসি? উত্তর আছে? বলো উত্তর আছে? কি আসি? উত্তর আছে? কাকে আসি? উত্তর আছে? নাই। কি আসি? উত্তর নাই। কাকে আসি? সেটা উত্তর নাই। কি আসি? উত্তর নাই। কাকে আসি? উত্তর নাই। তাহলে কি আসি এটার উত্তর নাই, কাকে আসি এটা উত্তর নাই, তার মানে এই আসি যেটা এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। এটা কি ক্রিয়া? এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। এরপর আছে দ্বিকর্মক ক্রিয়া, অর্থাৎ যেখানে দুইটা কর্ম থাকবে। যেমন খেয়াল করো, আমি যদি বলি যে বাবা আমাকে টাকা দিলেন, এই যে দেখো এটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া, বাবা আমাকে টাকা দিলেন। তাহলে খেয়াল করে দেখো কি দিলেন? কি দিলেন? টাকা। কাকে দিলেন? আমাকে। এই যে দেখো দুইটা কর্ম, একটা হচ্ছে তুমি কি দিয়ে প্রশ্ন করলা যে কি দিলেন, আর একটা হচ্ছে কাকে দিলেন, তাহলে এখানে দুইটা কর্ম আছে, কি দিলেন? টাকা দিলেন। কাকে দিলেন? আমাকে দিলেন। সুতরাং এই যে কনসেপ্ট এটাকে বলে এটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে সকর্মক মানে যেখানে একটা কর্ম আছে, যেই ক্রিয়ার একটা কর্ম আছে ওটা সকর্মক। অকর্মক মানে যেই ক্রিয়ার কোনো কর্ম নাই ওটা হচ্ছে অকর্মক। দ্বিকর্মক মানে যেই ক্রিয়ার দুইটা কর্ম আছে, বাবা আমাকে টাকা দিলেন, কি দিলেন? টাকা। কাকে দিলেন? আমাকে দিলেন। দুইটা কর্ম, তার মানে এটা হচ্ছে কি? দ্বিকর্মক। এইবার আসো আমরা একটু যদি দেখি, আমরা একটুখানি আমাদেরকে দেখতে হবে যে গঠনের বিবেচনায় ক্রিয়ার যে প্রকার, গঠনের বিবেচনায় ক্রিয়ার প্রকার, এটা অলরেডি আমরা একবার পড়ছি। সেটা কি মনে আছে? সেটা হচ্ছে আমাদের ওই যে যৌগিক ক্রিয়া যেটা, ওটা অলরেডি আমরা পড়ে ফেলেছি, ওটা আমাদের পড়া লাগবে না। এখন আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া। গুড, সেটা হচ্ছে কি? মিশ্র ক্রিয়া। ওকে, মিশ্র ক্রিয়াটা আমরা একটু বুঝি। মিশ্র ক্রিয়া, আচ্ছা মিশ্র ক্রিয়া কি এটা একটু বুঝো ভাইয়া প্লিজ। মিশ্র ক্রিয়া, আচ্ছা মিশ্র ক্রিয়া কি? মিশ্র ক্রিয়াটা হচ্ছে, আমি যদি খুব সহজ ভাষায় বলতে যাই, যেখানে তুমি দেখবা যে বিশেষ্য, বিশেষণ অথবা অনুকার, যদি খেয়াল করো, যদি এই জিনিসগুলো দেখো, বিশেষ্য, বিশেষণ, বিশেষণ অথবা অনুকার,
এই তিনটা জিনিসের পর যদি ক্রিয়ামূল থাকে, এই তিনটা জিনিসের পর যদি সোজা কথা বলতে পারি ক্রিয়া থাকে, ক্রিয়ামূল না বলে বললাম ক্রিয়া থাকে। যেমন খেয়াল করো, আমি বললাম আমরা তাজমহল দর্শন করলাম, আমরা ও আচ্ছা অনুকার কি, ঝনঝন ভনভন শনশন টাপুর টুপুর, অর্থাৎ যে সাউন্ড গুলো আছে ডাবল সাউন্ড যেগুলো আছে এগুলোকে বলে, এগুলো হচ্ছে অনুকার। তো যেখানে ছিলাম আমি বললাম যে আমরা তাজমহল দর্শন করলাম, বুঝছো, দর্শন করলাম, এটা ধর্ষণ না, এটা দর্শন। একবার ক্লাস নিতে গেছি, এক মেয়ে বলে যে মানে প্রথম একটা ক্লাস নিছে আর লাস্টে একটা ক্লাস নিছে, ওই ব্যাচে আর ক্লাস নিনে, তো অফলাইন ক্লাসে। তো এক মেয়ে বলে ভাইয়া সেই প্রথম ক্লাসে আপনার ধর্ষণ পেলাম, এরপর আর পেলাম না। তো ওটা এক্সাক্ট, ওটা ধর্ষণ না, দর্শন, দ ধ উচ্চারণ। তাহলে দেখো এই যে দর্শন আমরা জানি এটা কি ভাববাচক বিশেষ্য, এরপর দেখো এই যে ক্রিয়া আছে, তার মানে এটা কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়ার কনসেপ্টটা বুঝতে পারছো? বিশেষ্য বিশেষণ অনুকারের পর যদি কি থাকে, ক্রিয়া থাকে, ওটাকে বলে কি, ওটা হচ্ছে মিশ্র ক্রিয়া। ওটা কি বলে, মিশ্র ক্রিয়া। চলো আমরা একটুখানি দেখি, আমাদের একটু যদি কোশ্চেনে দেখি নিচের কোনটি যৌগিক ক্রিয়ার ব্যবহৃত হয়েছে, নিচের কোন বাক্যে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে মাথা ঝিমঝিম করছে, তারপর হচ্ছে শিক্ষক ছাত্রটিকে বেতাচ্ছে। আবার এই একই রকম কনসেপ্টে যদি তোমরা যদি দেখো যে এই সেম জিনিস বিশেষ্য বিশেষণ অনুকারের পর যদি আ প্রত্যয় থাকে, তাহলে সেটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। নাম ধাতুর ক্রিয়া, নাম ধাতুর ক্রিয়া। তোমাদেরকে একটা উদাহরণ দিলে তোমরা আরো ভালো বুঝবা। যেমন খেয়াল করো, এই উদাহরণটা খেয়াল করো, যেমন শিক্ষক ছাত্রকে বেতাচ্ছে, এই যে বেত, এটা কিন্তু বিশেষ্য, এটার পরে দেখো এই যে আ প্রত্যয় আছে, তার মানে এটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। এটা কি নাম ধাতুর ক্রিয়া। এবার যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটা, তিনি বলতে লাগলেন খোকা কাঁদিও না, তাহলে বলো তো এখানে যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটা হবে, বলো। তাহলে কি হবে বলো, তিনি বলতে লাগলেন, এই যে বলতে এটা অসমাপিক ক্রিয়া, লাগলেন সমাপিক ক্রিয়া। ওকে, সো এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি। রাইট অ্যান্সার কি সি। আচ্ছা, খুব বাঁচা বেঁচেছি, এই বাঁচা কোন ধরনের পদ, এটা হচ্ছে সমধাতুজ কর্ম। সমধাতুজ মানে হচ্ছে সমমানিত, বুঝো একই। তোমরা ওই যে কেমিস্ট্রিতে কি কি পড়ো না, সমগোত্রীয় সমজাতীয়, এগুলো পড়ো না, সমজাতীয় বন্ধন, এটা মানে একই। তো এখানে খেয়াল করো এই যে বাঁচা বেঁচেছি, এই যে দেখো দুইটার ধাতু কিন্তু বাচ, তো এরকম একই যখন হয় ওটাকে বলা, ওটা হচ্ছে সমধাতুজ কর্ম। একই না, তো বুঝতে পারতেছে এটা কি সমধাতুজ কর্ম। আচ্ছা, এরপর বলছে নিজের কাজ অন্য কাউকে দিয়ে করানো হলে সেটা, সেই ক্রিয়াকে কি বলে, সেই ক্রিয়াকে বলা হয় প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া মানে মিশ্র ক্রিয়া। এই নিযন্ত ক্রিয়া আর প্রযোজক ক্রিয়া একই জিনিস, প্রযোজক ক্রিয়া। আচ্ছা, এই কনসেপ্টটা একটু বুঝাই, প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া কি, যেমন খেয়াল করো, আমি যদি বলি যে বাবা ছেলেকে শেখান, এবার খেয়াল করো, তাহলে বাবা এখানে শেখানোর কাজটা নিজে একা করতেছে না, ছেলের মাধ্যম হয়ে করতেছে। তাহলে কোনো কাজ নিজে না করে অন্যকে দিয়ে করানো, ওটাকে বলে, ওটা হচ্ছে নিযন্ত। বাবা এখানে সরাসরি কাজটা করতেছে না, বাবা কিন্তু ছেলের মারফতে বা ছেলেকে অবলম্বন করে কাজটা করতেছে। এই জন্য শেখান যেটা আছে এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, বুঝছো, প্রযোজক ক্রিয়া। আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সর্বনাম। খুবই সহজ। সর্বনাম মানে কি, যেটা নামের পরিবর্তে বসে। ধরো আমি যদি বলি রহিম ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, তাহলে এই যে সে, এটা হচ্ছে সর্বনাম। ইংরেজিতে যেটাকে বলে প্রোনাউন, ইংরেজিতে যেটাকে কি বলে প্রোনাউন। যেমন খেয়াল করো, ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম, যেটা দ্বারা ব্যক্তি বা পুরুষকে বুঝায়, যেমন পুরুষ মানে মানুষকে বুঝায়, আমি তুমি সে, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম, যেটা দ্বারা নিজেকে বুঝায়, নিজ, বুঝছো, স্বয়ং। স্বয়ং কিন্তু নিজের অর্থে ব্যবহৃত হয়। এরপর খেয়াল করে দেখো, কল আসছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমিনুল ভাই বলছেন? না না, আপনি হচ্ছে সাইনবোর্ড এখানে নাম, আপনি এখন কোথায়, সাইনবোর্ড? আপনি সাইনবোর্ড নামলেই হবে, চিটাং রোডের আগে, চিটাং রোডের আগে বললে হবে। হ্যাঁ, চিটাং রোড। ওকে, এবার আসো খেয়াল করো, ব্যতিহারিক বা পারস্পরিক সর্বনাম। ব্যতিহারিক বা পারস্পরিক অর্থাৎ যেখানে দুইটা পক্ষ থাকে,
ব্যতিহারিক বা পারস্পরিক, বুঝতেই পারতেছো। যেমন খেয়াল করো, আমি বললাম যে পরস্পর, এই যে পরস্পর এখানে কিন্তু দুইটা পক্ষ, পরস্পর, বুঝছো? এই যে পরস্পর এখানে খেয়াল করে দেখো। হ্যাঁ, গুড গুড, বুঝছো তোমরা? এই কিছু জিনিস আছে যেগুলো একটু মানে ভালো করে পড়লে দেখবা যে পারবা। হ্যাঁ, কঠিন না কিন্তু। তাহলে পরস্পর, এরপর খেয়াল করো আপোষে, এগুলো হচ্ছে কি মানে যেখানে দুইটা, পরস্পর কি কখনো একজন হয়? দুইটা পক্ষ হয়। সাকল্যবাচক মানে যেখানে সবাইকে বুঝায়, যেমন সব, সকল, ঠিক আছে, সবাই, এটা হচ্ছে কি সাকল্যবাচক। এরপর হচ্ছে সামীপ্যবাচক, যেটা দ্বারা কাছের জিনিসকে বুঝায়। যেমন খেয়াল করো এই, দেখো এই এগুলো দিয়ে কিন্তু কাছের জিনিস। ধরো আমি বললাম যে কলমটা এখানে আছে, আমি বললাম যে এ কলম, তার মানে কলমটা কাছে। আচ্ছা, কলম দূরে হইলে কি আমি বলতাম এই কলম? না, বুঝছো? তাহলে দূরত্ববাচক কি হবে? দূরত্ববাচক হবে ওই, বুঝছো? বুঝছো? ওই জন, ওই সব, এগুলো হচ্ছে দূরত্ববাচক। কলমটা দূরে, আমি বললাম যে ওই লোক, ওই কলম। প্রশ্নবাচক কি? যেটা দ্বারা প্রশ্ন করা, মানে কে, হ্যাঁ, তারপর হচ্ছে কেন, এগুলো হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। এরপর অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা দিয়ে নির্দিষ্ট কোনো কিছু বুঝায় না। যেমন কেউ, আমি বললাম কেউ বলেছে, বাট কে বলছে নট ফিক্সড। আমি বললাম যে কিছু মানুষ আমাকে ডেকেছে, তাহলে কোন মানুষ ডাকছে? নট ফিক্সড। আমি বললাম কোথাও ঘুরতে যাব, এখন এক্স্যাক্টলি কোন জায়গায় ঘুরতে যাব? নট ফিক্সড, মানে যেটা নির্দিষ্ট না। সংযোগ জ্ঞাপক সাধারণত যে এটা বাক্যের মাঝে সংযোগ করে, এটা আসে। অন্যদিবাচক, যেটা দিয়ে অন্য কাউকে বুঝায়, অন্য, অপর, পর, বুঝছো? এগুলো হচ্ছে অন্যদিবাচক, মানে যেটা দিয়ে অন্য কাউকে বুঝায়। বুঝছো? কথা বুঝতে পারছো? কথা বুঝছো? ওকে ওকে। 3 নম্বরের আরেকটা উদাহরণ দেন। যেমন আরো নিজে নিজে, এই যে নিজে নিজে মানে দুইটা পক্ষ থাকে, এগুলোকে বলে, এগুলো হচ্ছে ব্যতিহারিক সর্বনাম। আচ্ছা, এইবার দেখো আমরা একটু দেখি, এখানে একটু প্রশ্ন সলভ করো। অনির্দিষ্ট জ্ঞাপক শব্দ কোনগুলো? বলো, অনির্দিষ্ট জ্ঞাপক শব্দ কোনগুলো? অনির্দিষ্ট জ্ঞাপক শব্দ কোনগুলো বলতে পারবা? অনির্দিষ্ট জ্ঞাপক শব্দ কোনগুলো? অনির্দিষ্ট জ্ঞাপক শব্দ কোনগুলো? 5 আরেকবার। 5টা হচ্ছে কি? 5টা হচ্ছে সামীপ্যবাচক, মানে সমীপে। সমীপে মানে হচ্ছে কাছে, যে সর্বনামটা কাছের জিনিস বুঝাতে ব্যবহার করা হয়। যেমন আমি বললাম এই কলম, তার মানে কি কলমটা কাছে, বুঝছো? বুঝছো? আর হইতে পারে এরা, ইনি, এগুলো কিন্তু কাছে। আমি বললাম যে ইনি এ কথা বলেছেন, তার মানে এই লোকটা কাছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসো আমরা দেখি অনির্দিষ্ট জ্ঞাপক কোনগুলো বলো তো। অনির্দিষ্ট, এই যে দেখো কোন, কোন মানুষ, কেউ বলেছে, কিছু মানুষ, তাহলে এটা হচ্ছে অনির্দিষ্টতা জ্ঞাপক। বলছি না এটা গুরুত্বপূর্ণ, এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। কেউ বোধ হয় এসেছিল, তাহলে কেউ এটা কি? এটা কি সাধারণ বিশেষ্য? এটা খুবই সিম্পল, এগুলো আমরা পড়ছি। কেউটা কি বলতো? কেউটা কি? রকি, আমাকে একটা চা দিও। ওকে, আচ্ছা, সত্য করে বলো তো, ক্লাস কি তোমরা বুঝতেছো? ভালো লাগতেছে তোমাদের? তোমরা অনেকেই আমার ক্লাস চাইছো, আমি জানি, এজন্য আমি প্রথমে ক্লাস নিই নাই। তো তোমরা অনেকেই আমার ক্লাস চেয়েছো, অনেকে আমার জন্য নাকি অনেক দিন ধরে অপেক্ষা করতেছো, এই জন্য তোমাদের প্রতি কৃতজ্ঞ এবং অপরিসীম ভালোবাসা। তো তোমাদের আজকের ক্লাস কেমন লাগতেছে একটু জানাও। আর আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা আবদার করব, তোমরা কি সেই আবদার রাখবা? তাহলে ইনশাল্লাহ আমি তোমাদের নিয়মিত ক্লাস নিব। আর যদি আবদার যদি না, তোমাদের কিন্তু সপ্তাহে 2টা ক্লাসের আমি কিন্তু শিডিউল দিছি, 2 দিনের ক্লাসের শিডিউল দিছি, একটা না, সপ্তাহে তোমাদের 2টা বাংলা ক্লাস হবে। তো আমি আমার অনুরোধ রাখবো, আমি আমার তোমাদের জন্য যা করা লাগবে আমি সেটা করব, যদি তোমরা আমার অনুরোধ রাখো, তাইলে মানে আবদার রাখো, আর নাইলে বাদ। আচ্ছা, তাহলে দেখো কেউ বোধহয়, তাহলে এটা কি? অনির্দিষ্ট সর্বনাম। ওকে, এরপর বলছে যেমন কর্ম তেমন ফল। এই যে মনে রাখবা, যেমন তেমন, এই যে জোড়া 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 হইলে, জোড়া 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 হইলে মনে রাখবা, যেমন তেমন, যা তা, এগুলোকে বলে, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। কি বলে বলো? এগুলোকে বলে, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এগুলোকে কি বলে? এগুলোকে বলে, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। ভাইয়া সব ক্লাস আপনি নিবেন? ঠিক আছে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সব ক্লাস নেওয়ার জন্য, বাকি সব ক্লাস। আচ্ছা, তো তোমাদের কাছে যে অনুরোধ সেটা হচ্ছে, আমাদের আজকের ক্লাসের পরে তোমরা সবাই আমাদের বন্দি পাঠশালা গ্রুপ যেটা আছে, বন্দি পাঠশালা গ্রুপ, এই গ্রুপে আমাদের আজকের ক্লাসের কোনো ক্লিপ বা আজকের ক্লাসের কোনো স্ক্রিনশট কিংবা আমার ছবি দিয়ে তোমরা আমাদের বন্দি পাঠশালা গ্রুপে সবাই যতজন ক্লাস করছো সবাই একটা রিভিউ দিবা, যে তানবীর ভাইয়ের প্রথম বাংলা ক্লাস, আজকের ক্লাস কেমন হয়েছে, দিবা।
এটা কি তোমাদের কাছে প্রত্যাশা করতে পারেন এই যে তোমাদের জন্য কত সুন্দর একদম আপডেট রিসেন্ট কোশ্চেন গুলো দিয়ে, যে 23-24-এর কোশ্চেন, 24-25-এর কোশ্চেন দিয়ে কালকে সারা রাত তোমাদের জন্য এই স্লাইড বানাইছি। তো ইনশাল্লাহ তোমাদের বাকি ক্লাসগুলোও দেখবে এরকম অসাধারণ হবে। ওকে, সো তোমরা কি এই কাজ করবা যে তোমরা সবাই আমাদের ক্লাসে আমাদের গ্রুপে একটা রিভিউ দিবা। তাহলে যারা আমাদের এখনো ক্লাস করে নাই, যে এত হাজার স্টুডেন্ট কিন্তু ক্লাস করে অল্প কিছু স্টুডেন্ট, তারা আমাদের ক্লাসে আসবে পরের বার। তো আমাদের স্টুডেন্ট যত বেশি হবে আমাদের ক্লাস তত বেশি প্রাণবন্ত হবে। ঠিক আছে, এই রিকোয়েস্ট আশা করি তোমরা রাখবা। আচ্ছা, এরপরে আসো আমরা দেখি যে জোর যার মুল্লুক তার। তো যার এটা কি? এটা তো সর্বনাম, তাই না? নামের পরিবর্তে বসে এটা। ওরা পরস্পর বন্ধু, তাহলে এখানে পরস্পর কি? সবই আমাদের পড়া। জি ইনশাল্লাহ, জি দিব ভাইয়া, ওকে গুড, এই যে ভাল লাগছে। এবার আসো, তাহলে পরস্পর কি? পরস্পরে হচ্ছে সর্বনাম। আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অব্যয়। তো অব্যয়টা 4 প্রকার, যেমন খেয়াল করা, একটা হচ্ছে সমুচ্চয় অব্যয় বা যোজক। আচ্ছা, সমুচ্চয় অব্যয় বা যোজক এটা তোমাদেরকে একটু বলি। যেটা সমুচ্চয় অব্যয় সেটাই হচ্ছে যোজক, বুঝছো? আচ্ছা, এখন এই যোজক গুলো কি কি? যোজক অনেক আছে। যোজক মানে ইংরেজিতে যেগুলোকে বলে কানেক্টর, তাই না? সরি, কনজাংশন, এ আর এবং, বুঝছো? তারপর হচ্ছে কি অথবা, কিন্তু, কিন্তু, তবে, হ্যাঁ, তারপর হচ্ছে কি সুতরাং, সুতরাং, তবু, হয়তো, নয়তো, বা, নয়, এগুলো কিন্তু যোজক। এই যোজকগুলোর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত কিনা বলতো? এই যোজকগুলোর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। গুড। এখন ভাইয়া, এই যে যোজকগুলো আছে, এই যোজকগুলো আমাদেরকে কেন পড়তে হবে এটা আমাদেরকে আগে একটু জানতে হবে। ঠিক আছে, যোজকগুলো কেন পড়তে হবে এটা আগে একটু জানতে হবে। আমি তোমাদেরকে আগে এটা একটু বলি। এখানে এই যোজকগুলো সম্পর্কে তোমাদেরকে একটা আইডিয়া দিলাম। এখন এই যে সমুচ্চয় অব্যয় যেটা আছে, সমুচ্চয় অব্যয় অর্থাৎ যোজক বা সমুচ্চয় অব্যয় একই জিনিস। যেটা যোজক সেটাই সমুচ্চয় অব্যয়। এখন এই সমুচ্চয় অব্যয়গুলোর ভিতরে কিছু টাইপ আছে, যেমন খেয়াল করো, 1 নাম্বার সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়, আবার এটাকে সাধারণ যোজকও বলে। সংযোজক অব্যয় কিংবা এটাকে যদি বলে সাধারণ যোজক, দুটো একই জিনিস। সংযোজক অব্যয় বা সাধারণ যোজক। 9-10 আগের বইতে, 22 সালের যে বই, ওই বইতে সাধারণ যোজক দিছে, আগের বইতে আবার সংযোজক অব্যয়। তো তোমাদেরকে আমি দুটোই শিখাচ্ছি। তো যেটা বাক্যের মধ্যে সংযোগ করে, যেমন আর, বুঝছো, এবং এগুলো বাক্যের মধ্যে দেখবা যুক্ত করে। এগুলো বাক্যের মধ্যে কি করে? যুক্ত করে। এরপর আসো 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে বিয়োজক অব্যয়। একটু ভালো করে খেয়াল করো, বিয়োজক অব্যয়, আবার এটাকে বলে বিকল্প যোজক। বিকল্প, তাহলে বুঝতে পারতেছো, যেটা বিকল্প, যেটা বাদ দিয়ে দেয়। যেমন খেয়াল করো, আমি যদি বলি চা বা কফি খাবো, তাহলে দেখো, হয় আমি চা খাবো না হলে কফি খাবো, একটাকে বাদ দিয়ে দিছি। এই বা যেটা, এটা হচ্ছে কি? বিকল্প যোজক। এটা কি? বিকল্প যোজক। আচ্ছা, এটা তো সবাই বুঝছো, এটা কি? বিকল্প যোজক বা বিয়োজক অব্যয়। বুঝছো, এটা কি? বিয়োজক অব্যয়। এরপর 3 নম্বর হচ্ছে কি? সংকোচক অব্যয়, বা এটাকে বলে বিরোধমূলক যোজক। মানে বিরোধমূলক, মানে যেখানে একটা অংশ পজিটিভ আর একটা অংশ নেগেটিভ। যেমন খেয়াল করো, আমি যদি বলি যে তিনি সৎ তবে জ্ঞানী নন, তাহলে দেখো এই অংশটা পজিটিভ, তিনি সৎ, এই অংশটা নেগেটিভ, জ্ঞানী নন। তাহলে এই যে দেখো, পজিটিভ নেগেটিভের মাঝখানে যে অব্যয়টা পড়ে, ওটাকে বলে, ওটা হচ্ছে সংকোচক অব্যয় কিংবা বিরোধমূলক যোজক। সংকোচক অব্যয় বা বিরোধমূলক যোজক, বুঝছো? বন্দি পাঠশালা গ্রুপে পোস্ট করলে কি দিবি? হ্যাঁ, বন্দি পাঠশালা আমাদের যে বড় গ্রুপটা আছে ওইটার কথাই বলছি। ওকে, আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো এই যে যোজকগুলো, এগুলো আমাদের ক্লিয়ার। কারণ যোজক মানে যেটা কারণ বুঝাবে, সাপেক্ষ যোজক যেটা জোড়া জোড়া হবে, যদি বলো তবে আসবো, এরকম টাইপ। এরপর আসো অনন্যয় অব্যয় বা আবেগ। অনন্যয় অব্যয় বা আবেগ, এটা একটু বুঝাই নাকি? অনন্যয় অব্যয় বা আবেগ কি? অনন্যয় অব্যয় বা আবেগ এটা কি? অনন্যয় অব্যয় বা আবেগ, যেমন কিছু কিছু শব্দ আছে যেগুলো কেবল মনের আবেগ প্রকাশ করে, বাক্যে এগুলোর নির্দিষ্ট কোনো অর্থ নাই। যেমন আমি বললাম, তুমি যদি তোমার কাছের মানুষকে যদি ডাকো, ওগো শুনছো, ডাকে না, ওগো কোথায় তুমি, ওগো কোথায় তুমি। এখন দেখো, মূল বাক্য কি? কোথায় তুমি। এই যে ওগো, এটা আবেগ প্রকাশের জন্য ব্যবহৃত হয়েছে, তার মানে এটা হচ্ছে আবেগ শব্দ।
আবেগ শব্দের আরেক নাম কি? অনন্যই অব্যয়। তাহলে যাহা আবেগ শব্দ তাহাই কি? অনন্যই অব্যয়। বুঝছো? এবার সে এসে বলল যা, হ্যাঁ সে এসে বলল যা তুমি ভীষণ দুষ্ট। এই যে দেখো, সে এসে যখন বলল যে যা তুমি ভীষণ দুষ্ট, এখন মূল বাক্য কি? মূল বাক্য হচ্ছে তুমি ভীষণ দুষ্ট। এখন এইখানে কি যাটা কি? যাটা হচ্ছে আবেগ। বুঝছো? এরপর সে আবার বলল আহা তোমার জ্বালাই বাঁচি না, আহা তোমার জ্বালাই বাঁচি না, জ্বালাই বাঁচি না। এবার দেখো আহা তোমার জ্বালাই বাঁচি না, তাহলে এই যে দেখো আহাটা কি? এটাও আবেগ। বুঝছো? এরপর সে তাকে দুষ্টামি করলে একটা চিমটি দিল, তারপর সে বলল উফ বড্ড ব্যথা পেয়েছি, বড্ড ব্যথা পেয়েছি। এবার খেয়াল করে দেখো এই বাক্যে এই যে বড্ড ব্যথা পেয়েছি এটা হচ্ছে মূল বাক্য, তাহলে উফটা কি? এটা হচ্ছে আবেগ। এরকম আরো হইতে পারে, এরপর আরো হইতে পারে ছি ছি তুমি এত নীচ। এরপর আমরা বলি সাবাস দারুণ খেলেছ, বাহ কি চমৎকার চেহারা, এগুলো কি? আবেগ। এরপর আমরা বলি কি? নিশ্চয়ই ভালো কাজ, তাহলে নিশ্চয়ই ভালো কাজ, এই নিশ্চয় হচ্ছে কি? আবেগ শব্দ। আবার হ্যাঁ না এগুলোও কি? আবেগ। হ্যাঁ না আমরা বলি না, এগুলো আবেগ। যেমন আমি বললাম আহারে বেচারার কি অবস্থা, আমি বললাম হাই হাই সর্বনাশ, তাহলে হাই হাই এটা হচ্ছে কি? আবেগ। কথা কি বোঝা গেছে? ওকে ওকে, আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? কনসেপ্ট ক্লিয়ার? পারবা? এখন খেয়াল করো ভাইয়া, এই আবেগগুলোর টাইপ আমাদের আর পড়া লাগবে। সিদ্ধান্তবাচক আবেগ, যেটা দিয়ে আমি সিদ্ধান্ত নিই, যেমন হ্যাঁ না, এগুলো হচ্ছে সিদ্ধান্ত। প্রশংসা সূচক আবেগ, যেমন বাহ, এটা দিয়ে প্রশংসা বোঝায়। বিরক্তিবাচক আবেগ, যেমন আমি বললাম যে যেমন আমি বললাম ও কি, ধরো আমি বললাম যে ছি ছি। আতঙ্কবাচক আবেগ, যেমন আমি বললাম হায় এ কি অবস্থা, তাহলে হায় এটা হচ্ছে কি? আতঙ্কবাচক আবেগ। বিস্ময়, আমি বললাম আরে তুই এখানে, তাহলে এটা বিস্ময়, আশ্চর্য হয়ে গেলাম। করুণাবাচক আবেগ, যেমন আমি বললাম আহারে বেচারার কি অবস্থা, তাহলে এটা হচ্ছে করুণাবাচক আবেগ। সম্বোধনা আবেগ, এই যে বললাম ওহে ওগো, এগুলো দিয়ে সম্বোধন করি। অলংকারিক আবেগ, মানে যেগুলোর বাক্যে কোনো অর্থই দেয় না, বাকি এই প্রকারগুলোর ভিতরে না, যেটা হচ্ছে অলংকারিক। যেমন আমি একটা বাক্য বললাম, যেমন আমি বললাম যাগ্গে এসব বাদ, এসব বাদ দাও, তাহলে যাগ্গে এসব বাদ দাও। এখানে যে যাগ্গে এটা কোনো অর্থই দিচ্ছে না, এটা শুধু বাক্যকে অলংকৃত করার জন্য আসছে, এই জন্য এটা হচ্ছে অলংকৃত আবেগ, অলংকারিক আবেগ। আসলে আমরা একটু কোশ্চেন সলভে দেখি এখানে আছে কিনা, যে শতদিক হে ভূমি, এখানে ধিক কি? ধিক তো বুঝতে পারতেছো, এটা আমরা পড়ে আসছি। ওই যে শতদিক নির্লজ্জ যেজন, এক যে ছিল রাজা, যে কি? তাহলে যে হচ্ছে কি? অনন্যই অব্যয়। তারপর হচ্ছে কি? বাক্য অলঙ্কার অব্যয়, পদান্বয় অব্যয়। এরপর হচ্ছে কি? ধন্যাত্মক অব্যয়। এরপর খেয়াল করে দেখো তিনি ভাতে বদলে রুটি খান। এগুলো আমরা সবই আমাদের পড়া জিনিস, তারপরে তোমাদেরকে আরেকবার একটু রিভিশন দিচ্ছি। এরপর আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অনুকার ও ধনাত্মক অব্যয়। তো অনুকার ও ধনাত্মক অব্যয়, যেটা তোমাদেরকে একটু আগে বলছি, যে কোনো জিনিসের সাউন্ডকে বুঝায়, ধ্বনিকে বুঝায়। কল কল, ঝমঝম, ছিছি, ছনছন, কাকা, কুহু কুহু, ঝুমঝুম, গড় গড়, মরমর, গুড়গুড়, এগুলো কি? এগুলো হচ্ছে অনুকার বা ধনাত্মক অব্যয়। অনুকার বা ধনাত্মক অব্যয়, এটা তো তোমাদেরকে পড়াইছি, যে অনুকার বা ধনাত্মক অব্যয়ের কনসেপ্টটা তোমাদের পড়া হয়েছে না? বুঝছো? অনুকার বা ধনাত্মক অব্যয়, এটা ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? এবার দেখো এই প্রশ্নটা দেখো, যে হাসান কিংবা রাসেলের জন্য দায়ী। এখানে কিংবা কোন ধরনের অব্যয় বলো? হাসান কিংবা রাসেলের জন্য দায়ী। হাসান কিংবা রাসেল এর জন্য দায়ী, তাহলে বলো এখানে কিংবা এটা কোন ধরনের অব্যয়? হাসান কিংবা রাসেল এর জন্য দায়ী, বলো এখানে কিংবা কোন ধরনের অব্যয়? বলো। দেখো যেমন এখন দেখো সংকোচক আরেকটা হচ্ছে, বিয়োজক আরেকটা হচ্ছে সংযোজক। সংযোজক তো হবেই না, কারণ এখানে যেহেতু বাদ দিছে, অনুগামী বলে তো কিছু নাই। এখন দেখো হয় সংকোচক হবে, না হলে বিয়োজক হবে। এখন তুমি খেয়াল করে দেখো, বিয়োজক মানে কি? বাদ দেওয়া। সংকোচক মানে একটা অংশ পজিটিভ আর একটা অংশ নেগেটিভ, তো এখানে তো পজিটিভ নেগেটিভের কোনো সাইন নাই। দ্যাট মিনস এটা কি হবে বলো? এটা হচ্ছে বিয়োজক। এটা কি হবে? এটা হচ্ছে বিয়োজক, অপশন সি। বুঝছো? ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম? আজকের ক্লাসে আমরা বিশেষ্য পড়লাম, বিশেষণ পড়লাম, সর্বনাম পড়লাম, অব্যয় পড়লাম, ক্রিয়া পড়লাম, এভরিথিং যা আছে সব পড়ছে, এবং বিগত সালের অসংখ্য ভার্সিটি কোশ্চেন আমরা সলভ করেছি।
তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে, আমি কি এই প্রত্যাশা রাখতে পারি যে তোমরা ইনশাল্লাহ আমাদের যে বিপি যে গ্রুপ আছে সেই গ্রুপে ইনশাল্লাহ তোমরা সবাই সুন্দর করে তোমাদের মতামত, আমাদের আজকে প্রথম ক্লাস করে তোমাদের আসলে মতামত কেমন সেটা তোমরা জানাই দিবা, জানাবা ইনশাল্লাহ। এখানে লেখার দরকার নাই, ওখানে সুন্দর করে তোমরা পোস্ট দিয়ে দিও। তাহলে আজকের মতো কি আমি বিদায় নিতে পারি? ইনশাল্লাহ নেক্সট ক্লাস আবার তোমাদের সম্ভবত নেক্সট রবিবার, আবার নেক্সট রবিবার নেক্সট মঙ্গলবার সকাল 11টায় তোমাদের সাথে দেখা হবে। নিয়মিত ক্লাস করো। আর আমাদের বাংলাভাষ বই যাদের কাছে নাই তারা প্লিজ বাংলাভাষ বইটা সংগ্রহ করে নিয়ে অ্যাডমিশনে তোমার আর কিচ্ছু মানে কোনো বই তোমার আর পড়া লাগবে না, তোমার আর কোনো হ্যাসেল নাই। তুমি জাস্ট ওই বই পড়বা, ওখান থেকে আমার ক্লাস করবা। ইভেন আমার ক্লাস না করলেও তুমি যদি বইটা নিজে খুলে যদি দেখো, তুমি নিজে খুলে দেখলে তুমি নিজেই দেখবা যে পারবা। আরে তোমার কিছুই লাগবে না, তোমাকে বই তুমি জাস্ট খুলবা, খুলে তুমি নিজে নিজে পড়ে নিজে নিজে বুঝতে পারবা। এত সহজ করে প্রত্যেকটা জিনিস সহজে লেখা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগছে একটু জানাও। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা আরো ডিটেলসে আমরা আরো আমাদের বাকি যে টপিক গুলো আছে সেগুলো ইনশাল্লাহ চেষ্টা করবো। ইনশাল্লাহ তোমাদের বাংলা নিয়ে কোনো প্যারা হবে না, যারা বাংলা দাগাবা তাদের জন্য আমি আছি। তোমরা তানবীর ভাইয়ের উপর ভরসা রাখতে পারো, বুঝছো, বিশ্বাস রাখতে পারো। ওকে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।